জিওন আর কিম পরিবারের মাঝখানকার সম্পর্ক ভয়াবহ পর্যায়ে। দুই পরিবারের পূর্বপুরুষরা এই সম্পর্ক তৈরি করে দিয়ে গেছেন, তা বর্তমান পর্যন্ত বহাল আছে। তবে ভয়াবহ পর্যায়টা অবশ্য ভয়ঙ্কর একখানা ঘটনাকে কেন্দ্র করে গড়ে উঠেছে। জিওন আয়ু জিওন বংশের একমাত্র আদরের মেয়ে। একমাত্র মেয়ে হওয়ার সুবাদে ফুলের নেই তাকে সবাই আগলে রাখত। ভালোবাসায় ভরা রূপলি চাদরের সর্বক্ষণ মুড়িয়ে থাকা এই মানবী জিওন জাঙ্কুকের সব থেকে কাছের মানুষ, যাকে সে নিজের মায়ের আসনে বসিয়েছেন। জাঙ্কুকরা 4 ভাই। খুব ছোটবেলা থেকে সে মাকে অসুস্থ অবস্থায় বেশি দেখেছে। তার দেখাশোনা সহ সকল তদারকি করত জিওন আয়ু। ভাইয়ের ছেলেদের নিজের সন্তানের মতো করে নিজ হাতে বড় করতে লাগলেন। জাঙ্কুকের ছোটবেলাতেই তার মা চিরবিদায় নিয়ে চলে গেলেন না ফেরার দেশে। 4 ছেলে এতিম হয়ে গেল। তবে তাদের মা ছাড়া বড় হতে হয়নি। তার 4 ভাইকে জিওন আয়ু মায়ের অভাব বুঝতে দেননি কখনো। হাতের আজলায় মায়ের সমস্ত মমতা উপর করে দিয়েছেন ছেলেদের উপর। কিম বংশের ছোট ছেলে কিম লি জনসুক পরিবারের দ্বন্দ্ব ঝামেলা উপেক্ষা করে জিওন বংশের একমাত্র মেয়ের সাথে তিনি প্রেমের সম্পর্কে জড়ালেন। নিজেদের গোটা জ্ঞাতিমহলের থেকে লুকিয়ে পাড়ি দিলেন দুটো বছর। তবে আর কত, জিওন বাড়িতে জানাজানি হয়ে গেল। জিওন নামজন আদরের বোনের গায়ে প্রথমবারের মতো হাত তুললেন। হাজারবার শাসিয়ে বললেন ও বাড়ির ছেলে তার জন্য নিষিদ্ধ। তবে প্রেমে পড়লে অত নিষেধাজ্ঞা মানতে আছে? জিওন আয়ু মানেননি। বাড়িতে জানাজানি আবার হলে এবার আর তাকে ছেড়ে দেওয়া হয় না, সোজা জোর জবরদস্তি করে বিয়ের ব্যবস্থা করা হয়। জিওন আয়ু ভাইদের পা ধরে কতই না কাঁদলেন। শত্রুতায় অন্ধ হয়ে যাওয়া কারোরই চোখে তখন জ্যোতি নেই। ওদিকে কিম বাড়িতেও বাজ পড়ে গেছে। বিয়ের দিন লি জনসুককে ঘরে আটকে রাখা হলো। জিওন আয়ু অন্যের বউ সাজার কথা কাশ্মীর গেলেও কল্পনাও করতে পারেননি। সহ্য করতে না পেরে বিয়ের দিন বউ সাজা পূর্বেই আত্মহত্যা করলেন। জাঙ্কুক তখন বাড়িতে থাকে না, বোর্ডিং এ রাখা হয়েছিল তাকে। ফুপির বিয়ের আগের দিন সে বাড়ি আসে। বিয়ের দিন হুট করে মা রূপী ফুপিকে ফ্যানের সাথে ঝুলে থাকতে দেখে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছিল সেদিন শুধু। বাকি ভাইয়েরা কি কান্নাকাটি না করেছিল। মা চলে গেল। দ্বিতীয় জন যে মায়ের ন্যায় লালিত করলো, তা চলে যাওয়া কিছুতেই কেউ যেন মেনে নিতে পারল না। ওদিকে নিজের প্রাণপ্রিয় প্রেয়সীর মৃত্যুর সংবাদ শুনে নিজের প্রাণ দিলেন লি জনসুক। এভাবে একটা ভালোবাসা পৃথিবীর বুক থেকে হারিয়ে গেল হুট করে আসা বর্ষার নেই, নিজেদের ভালোবাসাকে অমর করে দিয়ে। তবে রেখে গেল সহিংসতা, একে অপরের প্রতি ঘৃণা, প্রতিশোধের নেশা। নিজেদের ভুল অদৃশ্য পুষ্পে নেই তারা কেউ দেখলো না যেন। পরের জেনারেশনের বাচ্চারা শিখলো একে অপরের প্রতি নিষ্ঠুর, ঘৃণ্য। যতটা ঘৃণ্যভাবে অপরপক্ষকে উপস্থাপন করা যায়, ঠিক ততটা ঘৃণ্যভাবে উপস্থাপন করা হলো তাদের নিকট। জাঙ্কুকের ভিতরেও প্রতিশোধের দাবানল চলছিল। সে প্রেমের বিষয়ে অত তথ্য জানে না, শুধু জানে ওই বাড়ির ছেলে তার ফুপিকে ঠকিয়েছে, যা তার দুর্বল মনের ফুপি সহ্য করতে পারেন। সে ইটের জবাব পাটকেল দিয়ে নয়, ইট দিয়ে দিতে চেয়েছিল। জাঙ্কুক ওই বাড়ির কোনো মেয়েকে টার্গেট করেছিল। তবে যখন পূর্ণ খোঁজ নেওয়া সম্পূর্ণ হলো, তখন দেখলো ওই পরিবারে তে ব্যতীত অন্য কোনো কন্যার অস্তিত্ব নেই। জাঙ্কুক যেন মজা পেল। ইতিহাসের পুনরাবৃত্তি ঘটতে চলেছে দেখে পৈশাচিক আনন্দ পেয়েছিল সেদিন। বংশের একমাত্র কন্যারা যে বাবা চাচাদের নিকট সোনার মুকুট সবসময় তাদের মাথায় তুলে রাখা হয়, জাঙ্কুককে অত কষ্ট করতে হয়নি। মেয়েটাকে হুট করেই সামনে থেকে পেয়ে গেল। তারপর শুরু হলো তার সাজানো নাটক। তবে ওই আদরের মুখখানা, মেয়েটার রাগ, তেজ, আবদার, অতিরিক্ত ভালোবাসা সব দেখে সে নিজে কখন যেন তার প্রেমে পিছ লেগেছে তা জাঙ্কুকের ধারণার বাইরে। এমন ভয়ঙ্কর এক কাণ্ড ঘটে গেছে তাদের সঙ্গে বিচ্ছেদের দ্বিতীয় দিন থেকে সে উপলব্ধি করে। কেমন যেন অস্থিরতা, কি যেন নেই, খুব মূল্যবান কিছু, যা ব্যতীত সে শ্বাস নেওয়া কষ্ট হয়ে যাচ্ছে। বুকে কি যে অস্থির ঝড়, কি নেই করে গোটা একদিন পারি করলো সে। হুট করেই মনে হলো তার দেখে সে ভুলে থাকতে পারছে না। মেয়েটা সর্বক্ষণ তার মন মস্তিষ্ক জুড়ে তাড়না চালাচ্ছে। ওই ক্রন্দনরত মুখ, জাঙ্কুকের বুকে যেন ভয়ঙ্কর রক্তক্ষরণ হয়। মেয়েটা খাচ্ছিল, মেয়েটা সহজে কাঁদে না। নেকা টাইপের মেয়ে তো একেবারেই নয়। কি অদ্ভুত আবদার ছিল তার। একদিন রাত 1টার সময় হুট করে কল করে বলল সে ঘুরতে যাবে। মানে যাবে। জাঙ্কুক সেদিন খুব আশ্চর্য হয়ে উপলব্ধি করছিল মেয়েটা তাকে ঠিক কতটা বিশ্বাস করে। জাঙ্কুক একদিন বলল শাড়ি পরো। কখনো শাড়ি না পরা তে শাড়ি পরলো, বড় আহ্লাদে। সেদিন জাঙ্কুক সত্যি সত্যি মায়া ভরা দৃষ্টিতে চেয়েছিল। তের প্রতি মুগ্ধ দৃষ্টিগুলো তার মিথ্যা ছিল না। মেয়েটার দিকে আর চোখে বহুবার চেয়েছিল। সেদিন নিজের প্রতি বিরক্ত এসেছিল বহুবার। তারপর আর কোনোদিনও শাড়ি পরতে বলিনি। একদিন দুজনে মিলে থানচি বেড়াতে গেল। বনে বাদরে ঘুরতে ঘুরতে পায়ে কাটা ফুটে গেল তেল।
তবু মেয়েটা চোখে জল নেই, মুখ নীল হয়ে আসছিল ব্যথায়। জাঙ্কুক বলল, হাঁটতে পারবে? মেয়েটা শিশুর নেই দুহাত বাড়িয়ে বলল, কোলে নিন। জাঙ্কুক নিয়েছিল আর হাঁটতে দেয়নি। ও আরেকদিনের কথা, সেদিন জাঙ্কুক কোথা থেকে যেন মারামারি করে এসেছে, হাত কেটে রক্তের স্রোত বইয়েছিল। দেখে শিশুর নেই কেঁদে ফেললো, যেন কেউ তাকে কোলে নিয়ে জন্য অভিমানে কাছে। জাঙ্কুক সবসময় মেয়েটাকে আশ্চর্য হয়ে দেখেছে, তবে ততটা উপলব্ধি বোধহয় কখনো করা হয়নি। তবে যাই হোক, ভালোবেসে ফেললে বাসুক, কষ্টে বুক ভেসে যাক, তবুও তের নিকট সে ফিরছে না, কখনোই না। ওই কিম্বারের যে তার মার রূপী ফুপিকে কেড়ে নিয়েছিল, সে ওই বাড়ির মেয়েকে কিভাবে ভালোবাসলো। ভীষণ বিষণ্ণ রাত্রি, বিষণ্ণ কন্যারা যেন চারদিকে রাজত্ব চালাচ্ছে। কোথা থেকে গন্ধরাজ ফুলের গন্ধ খুব নাকে লাগছে। আকাশে ভাসছে অর্ধেক চাঁদ, আলোর কমতি নেই। গাছের মাথায় রূপলি আলো খেলা করছে, ঝিঝি পোকা ব্যতীত কোথাও কোনো সাড়া নেই। বেলকনির অন্ধকার কোণায় গিটার হাতে জাঙ্কুক বসে আছে, অন্য হাতে একটা ব্যান্ড, রাবার ব্যান্ড। জিনিসটা তীর জাঙ্কুক গাড়ির ভেতরে পেয়েছে। কতদিন জাঙ্কুক প্রশান্ত চিত্তে ঘুমায় না। নিজেকে তের অভ্যাসে পরিণত করতে গিয়ে নিজেই তার স্বভাবে পরিণত হয়ে গেছে, যাকে বলে বাজে স্বভাব। ছোট্ট শিশু যেমন মায়ের ঘুমপাড়ানি গান ছাড়া ঘুমোতে পারে না, তারও মেয়েটার রিনরিনি কণ্ঠস্বর ব্যতীত ঘুম আসছে না। কেউ কি তার মতো বিষণ্ণ মনে বসে? জাঙ্কুক হুট করে গিটারের টুংটাং আওয়াজ তুলে, তারপর আবার থেমে যায়। মেয়েটাকে বাজে স্বভাব বলতে ইচ্ছে হয় না তার মিষ্টি একখানা স্বভাব। মেয়েটার না বিয়ের কথা চলছিল। জাঙ্কুকের বুক আচমকায় কেঁপে ওঠে। প্রথমবার উপলব্ধি হয় তার প্রাণপ্রিয়াকে অপর পুরুষের সঙ্গে কল্পনা করা কতটা ভয়ঙ্কর অনুভূতি। সে দ্রুত ফোন বের করে কাউকে কল করে বলে, তের আপডেট কি? ম্যামের এঙ্গেজমেন্ট করা হয়েছে, ওনার বাগদত্তা দেশের বাইরে আছেন, দেশে ফিরলে বিয়ের কার্য সম্পন্ন করা হবে সম্ভবত। জাঙ্কুক ফোন রেখে দেয়, চোখ জোড়া বন্ধ করে চেয়ারে গা ছেড়ে দেয়। বড্ড ক্লান্ত লাগছে। দ্বিপ্রহরে দ্বিতীয় প্রহর চলছে, অফিসে লাঞ্চ টাইম চলছে। সকলে যখন কাজ শেষ করে কিছুটা অবসর পেয়ে খাওয়া দাওয়ায় ব্যস্ত, জাঙ্কুক তখন পূর্ণ মনোযোগে ফাইল দেখছে। হুট করে নীরব কেবিনে ফোনটা ঝংকার তুলে বেজে ওঠে। জাঙ্কুকের কপালে ভাঁজ। ফাইল থেকে চোখ তুলে ফোনের দিকে তাকাতে কপাল শিথিল হয়, চমকে ওঠে চোখ জোড়া। স্ক্রিনে ভাসছে ইংরেজি লেটারের লেখা, তে 5 মাস। এতদিনে মেয়েটার নাম্বার থেকে একটা কলও আসেনি, তবে আজ ফোন কাটার শেষ মুহূর্তে সে রিসিভ করে। বিস্ময় এখনো কাটেনি। অপর পাশ থেকে নিতিয়ে পড়া কণ্ঠ ভেসে আসে, ভাই, আমার অ্যাটাক করা হয়েছে, হাতে গুলি লেগেছে, বেশি সময় ট্রাই করতে পারবো না, ওরা গাড়ি যে কোনো সময় উল্টে দেবে, হাইওয়েতে আছি আমি। এক নিঃশ্বাসে কথাগুলো বলেতে যেন কত তারা। জাঙ্কুক স্তব্ধ ভঙ্গিতে বসে আছে। তের পরিস্থিতির কথা ভাবতে উত্তেজিত স্বরে বলে ওঠে, তে চমকে ওঠে। কান থেকে দ্রুত ফোন নামিয়ে নাম দেখে নি। পলক বার কয়েক ঝাপটায় জাঙ্কুক জিহব নাম দুটো উপর নিচে ছিল। সে ফোন কানে ধরে বলে, উফ সরি, রং নাম্বার। সাথে সাথে কল কেটে যায়। জাঙ্কুক অস্থির ভঙ্গিতে ডেকে ডাকে, ফোন লাগায়, মেয়েটা ধরছে না। জাঙ্কুক দৌড়ে বেরিয়ে যায়। গার্ডস নেই। ডেকে শেষবার কল করে দেখলো ফোন অফ। জাঙ্কুকের হাত পা ক্রমশ ঠান্ডা হয়ে যেতে লাগলো। সকল কিছু ভুলে ছুটে যেতে লাগলো নিজের প্রাণ ভ্রমণের কাছে। হাই স্পিডে ড্রাইভ করছে জাঙ্কুক। সুগার স্পিডে খানিকটা ভীত, যে কোনো সময় অ্যাক্সিডেন্টের সম্ভাবনা প্রবল। কিছুটা দূরত্বে মানুষের সমাগম দেখা যাচ্ছে। আকাশে কালো ধোঁয়া উঠছে, সাথে জাঙ্কুক যেন চোখে অন্ধকার দেখছে। সৃষ্টিকর্তার কাছে একটাই প্রার্থনা, তে যেন ঠিক থাকে। জাঙ্কুক দৌড়ে বের হলো, সাথে বের হলো সুগা নিজেও। ভিড় ঠেলে ভিতরে ঢুকতে দুমড়ে মুচড়ে যাওয়া গাড়ি নজরে এলো। সকলে বলছে ভেতরে একজন মেয়ে আছে, আদৌ বেঁচে আছে কিনা তা বলা যাচ্ছে না, তবে গাড়ির অবস্থা দেখে মনে হচ্ছে না সে বেঁচে আছে। জাঙ্কুক উল্টো হয়ে থাকা গাড়ির সামনে হাঁটু গেড়ে বসে। ভাঙা উইন্ডো দিয়ে ভিতরে নজর বোলাতেই শরীর কাটা দিয়ে ওঠে তার। চোখ বন্ধ করে সোজা হয়ে বসে পড়ে। ভাইয়ের অবস্থা দেখে সুগা নিজেও একবার দেখে নেয়। সম্পূর্ণ শরীর রক্তে রঞ্জিত, যেন রক্তে স্নান করেছে। সুগা আতঙ্কিত ভঙ্গিতে জাঙ্কুকের দিকে তাকিয়ে বলে ওঠে, ভাই। জাঙ্কুকের হেলদোল নেই, শূন্য দৃষ্টিতে চেয়ে আছে সে। সুগা দ্রুত গতিতে উঠে গাড়ির অন্য পাশে যায়। জানালা দিয়ে হাত ঢুকিয়ে তেল পালস চেক করে। মুহূর্তে উত্তেজিত হয়ে জাঙ্কুকের উদ্দেশ্যে চেঁচিয়ে উঠে বলে, ভাই, ভাবি বেঁচে আছে ভাই। ডোন্ট টাচ হার সুগা।
সুগা ভরকে যায়, সরে যায় গাড়ি নিকট হতে। এত সময় জাঙ্কুক কেমন অনুভূতি শূন্য হয়ে বিধ্বস্ত অবস্থায় বসেছিল। মেয়েটার অবস্থা নাজুক, বাঁচতে চাইলে দ্রুত হসপিটালে নিতে হবে, অথচ জাঙ্কুককে হিলদোল নেই। গাড়ি থেকে টেকে বের করার জন্য কোনো তাড়া নেই যেন। সেই জন্যই তো সুগা এগিয়ে গিয়েছিল। জাঙ্কুক কেমন তড়িঘড়ি করে উঠে দাঁড়ায়, উদ্ভ্রান্তি নিয়ে ছুটে যায়। রক্তে মাখা শরীরটা ছুটেও যেন বুক কাঁপছে, আঘাতে ভরপুর শরীর। সুগা একাকাশ পরিমাণ বিস্ময় নিয়ে দেখলো জাঙ্কুকের চোখের জল। পাথরের বুকে ফুলপুরা যেমন আশ্চর্যজনক, জাঙ্কুকের চোখে জল দেখাও ঠিক তেমন। ছেলেটা আহাজারি করছে। তে নিস্তেজ দেহখানা বুকে জড়িয়ে ধরে শক্ত করে। পুরুষালের চোখে জলের স্রোত। আম সরি তে, খুব খুব সরি, আর কখনো কষ্ট দেব না। আমি আমি খুব খারাপ, খুব। এইভাবে চুপ করে থেকো না তে, আমার কলিজা ছিঁড়ে যাচ্ছে। কথা বলো আমার সাথে। তুমি আমার সাথে এমন অচেনার মতো আচরণ করো না তে, আমি আর তোমাকে ছেড়ে যাবো না তো। তুমি কেন চোখ বুঝে আছো? আমাকে শাস্তি দিতে চাইছো? আমি শাস্তি পেয়ে গেছি, এমন ভয়ঙ্কর শাস্তি আর দিও না আমায়। আমার খুব কষ্ট হচ্ছে তে, তাকাও, আমাকে বকো, যা ইচ্ছা করো, তবুও ছেড়ে যেও না। জাঙ্কুক এলোমেলো বাক্য আউড়ে কিছু সময়ের মাঝে রাস্তায় নিচেও ঢলে পড়ে। তেকে ছাড়েনি, শক্ত করে বুকে আগলে রেখেছে, যেন ছাড়লে হারিয়ে যাবে ওই অতল গহীনে। জাঙ্কুক যদি খুঁজে না পায়, মাই গড। সুগা দ্রুত এগিয়ে আসে। জাঙ্কুকের সাদা শার্ট সম্পূর্ণ লাল রং ধারণ করেছে। সামনের দিকে বোঝার উপায় নেই, তার রং সাদা। কিমরা পাগলের মতো নিজেদের বংশের একমাত্র কন্যাকে খুঁজে চলেছে। তাদের কাছে খবর আছে তে জিয়ন জাঙ্কুকের নিকট। যে হোক, পাগলে নিয়ে বোনকে খুঁজছে। শহরের বাইরে খোঁজখবর নেওয়া হচ্ছে। সকলের অবস্থা আতঙ্ক, চিন্তা মিশ্রণে ভঙ্গুর। তে অবস্থা বর্ণনা শুনে সকলেরই পাগল পাগল অবস্থা। তার মাঝে নাকি সে জিয়ন জাঙ্কুকের নিকট আছে। উভয় দল প্রতিশোধ পরায়ণ। দেখে তারা আদৌ জীবিত খুঁজে পাবে তো? কিমগঙ্গের মতো শক্ত সমর্থক ব্যক্তিত্বের মানুষও কেমন মেয়ের চিন্তায় মেতিয়ে পড়েছেন। তে সব থেকে ক্লোজ জেহপের সাথে। জেহপের একই অবস্থা। সবার থেকে বোধহয় সেই বোনকে বেশি ভালোবাসে। সেই কলিজার বোন আজ নিখোঁজ। দুপুর পেরিয়ে রাত, অথচ নেই, কোথাও নেই। জিয়নদের সাথেও এ নিয়ে একচোট ঝামেলা হয়েছে। কিমগঙ্গেও জিয়ন নামজনকে হুমকি দিয়ে এসেছেন। তাদের মেয়েকে জীবিত না পেলে জিয়নদের কাউকে বাঁচতে দেবে না। জিয়ন নামজন অবশ্য কৌতুকের সুরে বলেছেন, ওই ভয়ানক অ্যাক্সিডেন্টের পর বাঁচার আশা করাও বোকামি। তবুও তিনি কিছুটা চিন্তিত। সুগা বা জাঙ্কুক কারোরই খোঁজ জানা নেই। দুই ভাই একসাথে উধাও হয়। মেয়েটাকে কেন নিয়ে গেছে তা এই অবস্থায় তিনি বুঝতে পারছেন না। ভারী পলক মেলে চাইল তে, কিছু দেখতে পেল না, সব ঝাপসা। সে চোখ বন্ধ করে নিল বড্ড ক্লান্তিতে। খুব ক্লান্তি লাগছে, চোখ মেলারও যেন শক্তি নেই। কিছুটা সময় পর সে আবার চায়। বার কয়েকবার ধীরগতিতে পলক ফেলে। হ্যাঁ, এবার কিছুটা পরিষ্কার, তবে পুরোপুরি নয়। মস্তিষ্ক ফাঁকা, শরীরের অংশটা প্যারালাইজড মনে হচ্ছে। শুধু মাথা ভারী হয়ে আছে, খুব যন্ত্রণা করছে। তের সামনে কারোর মুখ দেখতে পেল, বড্ড চেনা সেই আদল। কেমন উদ্বিগ্ন মুখে চেয়ে আছে। এইভাবে চেয়ে আছে কেন তার দিকে? তে কিছু বুঝে উঠতে পারল না। সামনে দাঁড়ানো ব্যক্তির কথাও কিছু শুনতে পেল না। ধীরে ধীরে তলিয়ে গেল কেমন আধার অরণ্যে, যেখানে ক্লান্তিরা দু চোখে ভর করে তাকে ঘুমের রাজ্যে নিয়ে গেল। তে যখন পুরোপুরি সজাগ হলো, তখন নিজের অবস্থান বুঝতে পারলো। শরীর নাড়াতে পারছে না, কি মারাত্মক ব্যথা, অসহনীয়। সে হাত নাড়াতে চেষ্টা করলো। ডান হাত কিছুটা নাড়াতে পারলেও বাঁ হাত নাড়ানো যাচ্ছে না। ব্যথায় ভারী বস্তু নেই হয়ে আছে। তে বিরক্ত হয়। তাড়া করা গাড়িটাকে মনে করে গাড়ি ছুটে। ইউজলেস লোককে ভাড়া করেছে আমাকে মারতে। গুলিটাও ঠিকঠাক মতো ছুড়েনি। মারতে পারবে না যখন এসেছিল কেন, বাস্টার্ড। তে ভালো করে রুমটাকে পর্যবেক্ষণ করে। হসপিটাল তো মনে হচ্ছে না, কিন্তু হসপিটালে সকল সরঞ্জাম উপস্থিত। একজন নার্সও ছিল। তার জ্ঞান ফিরতে দেখে এমনভাবে দ্রুত গতিতে চলে গেল যেন তার ট্রেন ফেল হয়ে যাচ্ছে। একটু পরে হন্তদন্ত হয়ে প্রবেশ করলো জাঙ্কুক। জাঙ্কুককে দেখে একটু আধটু চমকে গেছে তে। এই লোক আবার এখানে কেন? জাঙ্কুক কিছু সময় এক দৃষ্টিতে তে দিকে চেয়ে থাকে। হুট করে উল্কার গতিতে এসে জড়িয়ে ধরে। তে চিৎকার করতে চায়, কিন্তু আশ্চর্য, গলা দিয়ে স্বর বেরোয় না। ব্যথায় শরীর অসাড় হয়ে আসছে। চোখ মুখ খিচিয়ে ফেলে। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া, তিনি আমার দোয়া কবুল করেছেন। আই লাভ ইউ তে, কোনো ছলনা নাই, মনের গহীন থেকে ভালোবাসি তোমায়। তে এখন প্রেম বাক্য শোনার অবস্থাতে নেই। একজন নার্স পেছন পেছন এসেছিল। জাঙ্কুককে দেখে আটকে উঠে বলে, স্যার কি করছেন? ম্যাম ব্যথা পাচ্ছে। জাঙ্কুকের হুঁশ আসে, দ্রুত ছেড়ে দেয়। তের কপালে ঠোঁট ছুঁয়ে বলে, সরি। তে তার দিকে আগুন দৃষ্টি নিক্ষেপ করে
বেশি ব্যথা পেয়েছো? তে কথা বলার চেষ্টা করে, বের হচ্ছে না। আশ্চর্য। সে ডান হাত গলায় চেপে ধরে কথা বলার চেষ্টা করে। এর মাঝে ডক্টর এগিয়ে আসে। তে আতঙ্কিত হয়ে চোখ জোড়া বড় বড় করে ডক্টরের দিকে চেয়ে থাকে। তার চোখ জোড়া নিজের অক্ষমতার কারণ জানতে চাইছে। মধ্যবয়সী মহিলা ডক্টর তের উদ্দেশ্যে বলল, কথা বের হচ্ছে না। তে দুদিকে মাথা নাড়ে। জাঙ্কুক উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করে, কথা বলতে পারছে না মানে? ডক্টর একবার চায় জাঙ্কুকের দিকে, তের দিকে তাকিয়ে বলে, আন্দাজ করেছিলাম আতঙ্কিত হওয়ার কারণ নেই। 4 দিন সেন্সলেস ছিল, তার উপর মেডিসিনের প্রভাব। একটা অ্যাক্সিডেন্টে এমনিতেও ওনার মস্তিষ্ক ধাক্কা খেয়েছে। 7 বা 8 দিনের মাঝে পুরোপুরি সুস্থ হয়ে যাবে বলে আশা করা যায়। এর মাঝে তেমন হেলদোল দেখা দিল না। আপাতত কিছু অঙ্ক কষতে ব্যর্থ। জাঙ্কুককে কল দেওয়ার পর আর কাউকে কল করার সুযোগ হয়ে ওঠেনি তার। জাঙ্কুকি তাকে এখানে নিয়ে এসেছে, এতে কোনো সন্দেহ নেই। ডক্টরের ভাষ্য মতে সে 4 দিন যাবৎ সেন্সলেস। যেহেতু জাঙ্কুকের কাছে আছে সে, তার পরিবার তার খবর জানে না। অর্থাৎ তাদের নজর থেকে লুকাতেই তাকে কোনো এক বাড়িতে রাখা হয়েছে। তে দীর্ঘশ্বাস ফেলে। আপাতত আর কিছু ভাবতে ইচ্ছে করছে না, চোখ বুজে থাকতে ইচ্ছে করছে। জাঙ্কুক সুপের বাটি হাতে বসে আছে, তীক্ষ্ণ দৃষ্টিজোড়া তের দিকে আবদ্ধ। মেয়েটার হেলদোল নেই, নির্বিকার ভাবে বসে আছে। জাঙ্কুকে আজকাল মনে হয় তার সাথে কোনো কলের পুতুল বসবাস করছে। ডক্টরের ভাষ্য মতে 7-8 দিনের মাথায় তের কণ্ঠ কিছুটা ফেরার কথা, অথচ এই মেয়ের মাঝে কোনো তাড়া নেই, কথা বলার কোনো আকাঙ্ক্ষাও নেই। কিছু প্রয়োজন হলেও জাঙ্কুককে বলে না, নিজে করার চেষ্টা করে, অথচ নড়াচড়া করাই তার জন্য কঠিন। জাঙ্কুকের এসব আর সহ্য হচ্ছে না। শেষবার তের মুখে খাবার দিয়ে তাকে পানি খাওয়ায়, তারপর বাটিটা পাশে রেখে তের মুখোমুখি হয়ে বসে। তে একবার জাঙ্কুকের শক্ত চোখ মুখ পরখ করে নি, তারপর পুনরায় নজর রাখে বাইরে খোলা আকাশের দিকে। ছোট ছোট পাখি উঠছে, নাম না জানা পাখি। জাঙ্কুক তের হাত জোড়া নিজের হাতে নিতেই তের অভিব্যক্তিতে পরিবর্তন আসে। চোখ জোড়ায় হিংস্রতা ভর করে। শক্তি প্রয়োগ করে হাত জোড়া ছাড়া পেতে জাঙ্কুক ছাড়ে না, শক্ত করে চেপে রাখে। তে নাক মুখ ফুলিয়ে চেয়ে আছে। জাঙ্কুক বলে, কথা বলো। তে মুখ ঘুরিয়ে শ্বাস ফেলে, চোখ মুখ শক্ত করে অন্যদিকে চেয়ে থাকে। জাঙ্কুক খানিকটা উঁচু গলায় বলে, আমি কথা বলতে বলেছি। তে তাকায় না, একই ভঙ্গিতে বসে থাকে। জাঙ্কুক অগ্নিশর্মা হয়ে কিছু সময় চেয়ে থাকে ওই অত্যাধিক জেদি মেয়ের দিকে। তে হাত ঝাড়া মেরে সে উঠে দাঁড়ায়, পকেট থেকে ফোন বের করে কাউকে কল করে, সুগা, উকিল নিয়ে আয়, বিয়ে করব। কাজে নিয়ে আসার দরকার নেই আপাতত, তোর ভাবি তো মনোব্রত করছে। মহারানীর মুখ থেকে এখন কথা বেরোবে না, আইনি ভাবে বিয়েটা আগে করে নি। সুগা খানিকটা বেকায়দায় পড়ে গেল, বলল, ভাই ভাবিকে সাইন করবে? ভাবি না কাউকে ভয় পায় না, আর না তোমার জোর শুনবে। সাইন করাবে কিভাবে? ফিঙ্গারপ্রিন্ট। তে হাত জোড়া মুষ্টিবদ্ধ করে নেই, জোর করে বিয়ে করা কাপুরুষত্বের পরিচয় বহন করে। জাঙ্কুক চমকে ঘুরে তাকায়। কতদিন হলো এই রিনরিনের মিষ্টি সুরটা সে শুনে না। 5 মাসের বেশি হয়েছে বোধহয়। জাঙ্কুকের মনে এক শীতল স্রোত বয়ে যায়। পুনরায় কণ্ঠস্বর শোনার লোভ সংবরণ না করতে পারে না। ঠোঁটে বাঁকা হাসি বিদ্যমান রেখে বলে, ম্যানেজ কর সব দ্রুত। তারপর কল কেটে তের দিকে তাকাই। প্রথমবার অবশ্য কাপুরুষের নিয়ে কাজটা করেছিলাম, নিজের জিনিস অন্যের জন্য ছেড়ে দিয়েছিলাম। এবার আমি এই ভুল করব না। আমি ওর লাভার। তোমাকে পাওয়ার জন্য সবচেয়ে নিকৃষ্টতম পন্থা অবলম্বন করতেও আমি দ্বিতীয়বার ভাববো না। তের ঠোঁট জোড়া কেঁপে ওঠে, রাগের আভায় চোখ জোড়া রক্তিম হয়। আমি একটা বিশ্বাসঘাতককে কখনোই বিয়ে করব না। জাঙ্কুকের গলা এবার খুব অসহায় শোনালো, ভুল করেছি, ক্ষমা চাইছি। প্রতিশোধের নেশায় অন্ধ হয়ে গিয়েছিলাম। ছোটবেলা থেকে প্রতিশোধ পরায়ণ হয়ে উঠেছিলাম। তে টলে না, শক্ত মূর্তি হয়ে জবাব দেয়, তবে আমারও চাচুর প্রতিশোধ বোধহয় নেওয়া উচিত। জাঙ্কুক ভ্রু কুঁচকায়, উনি কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। তো তে জাঙ্কুককে কথা শেষ করতে দেয় না, চিল্লিয়ে ওঠে, আপনার ফুপি প্রতারণা করেছে আমার চাচুর সাথে, আপনার মতো ছলনা করেছে, ভালোবাসার নাটক করে অন্যের বউ সেজেছে। আমার চাচু এসব সহ্য করতে পারেনি। দানবীয় শব্দে থেমে যায় তের চিৎকার। জাঙ্কুকের হাত থেকে চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে। পাশেই কাচের ফ্লাওয়ার ভাসটা পড়ে আছে। সে রক্তিম চোখ জোড়া নিয়ে তের দিকে তুফানের ন্যায় এগিয়ে আসে। শক্ত দুহাতে গাল চেপে ধরে বলে, যা তা বলছো? আমার ফুপি আমার মা। ছলনা তো তোমার বংশের লোকজন করেছে। আমার ফুলের মতো ফুপিকে অকালে ঝরিয়ে দিয়েছে। খবরদার আমার মাকে নিয়ে একটাও কথা নয়, জ্বালিয়ে দেবো সবকিছু। জাঙ্কুক টিকে ছেড়ে দিয়ে চলে যায়। তে চিৎকার করে বলে, বেঁচে থাকতে আমি আপনাকে কখনো বিয়ে করব না। আপনার নামে কবুল বলার আগে যেন আমার মরণ হয়। তে তেজে কম্পিউটারটা ছুড়ে মারে নিজের শরীর থেকে। এখনো হাঁটতে সক্ষম নেই সে, তবু
তবুও প্রবল জেদে পাজোড়া নামায়। নার্স দৌড়ে আসে, তেকে নামতে বারবার নিষেধ করে। তে তার হাত ঝামটা দিয়ে সরিয়ে ফেলে, তাকে ছুতে নিষেধ করে। দাঁড়িয়ে কয়েক পা ফেলতে শরীর টলে ওঠে, খেয়ে হারিয়ে পড়ে যায়। দুর্ভাগ্যবশত কপালটা টেবিলের এক কোণা লেগে কেটে যায়, হাতখানা টুকরো কাচের উপর পড়ে ক্ষতবিক্ষত হয়ে যায়।